দ্বিতীয় দিনে ব্যস্ত ডোনাল্ড লু দুদেশের সম্পর্কে আস্থা ফেরানোর প্রত্যাশা র্যাব, শ্রম আইন ও মানবাধিকার ইস্যুতে উন্নয়নের তাগিদ। মিশরীয় উড়োজাহাজ লিজ নেয়ার রাষ্ট্রের হাজার কোটি টাকা ক্ষতি, বিমানের সাবেক এমডি সহ 16 জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র। নারীদের ভুক্তভোগী না ভেবে উন্নয়নের শক্তি হিসেবে দেখার তাগিদ প্রধানমন্ত্রীর, গাজায় আগ্রাসন বন্ধে বিশ্বকে উদ্যোগ নেওয়ার আহ্বান। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। সারা দেশে নো হেলমেট নো ফুয়েল নীতি কার্যকরের নির্দেশ। এবং বিশ্বকাপ খেলতে রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল, বড় প্রত্যাশা নেই শান্তর, ভালো প্রস্তুতির দাবি হাতুরু সিংয়ের। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে পেছনে নয় সামনের দিকে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। ঢাকা সফরের দ্বিতীয় দিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অবশ্য র্যাব, শ্রমনীতি ও মানবাধিকারের মতো বিষয়ে বাংলাদেশের তেমন কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সময় সাপেক্ষ ব্যাপার। আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। সফরের দ্বিতীয় দিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক শেষে মুখোমুখি হন সাংবাদিকদের। বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে ঢাকা ওয়াশিংটনের সম্পর্কের মধ্যে টেনশন তৈরি হয়েছিল। এখন সময় হয়েছে দুদেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনার। To promote free, fair, and non-violent elections here. And it caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. লু বলেন, দুর্নীতি বন্ধের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। র্যাব, শ্রম আইন ও মানবাধিকার ইস্যুতে তেমন কোনো অগ্রগতি লক্ষণীয় নয় বলে উল্লেখ করেন মার্কিন সহকারী মন্ত্রী। We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. We're talking about the ability of more Bangladeshi students to study in the United States. And we're talking about how do we work together on clean energy. পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়েছে। র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সময় সাপেক্ষ বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই তিনি সফরে এসেছেন এবং সেই লক্ষ্যে আমাদের সমস্ত আলোচনা হয়েছে। র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। তো এটি উগ্র হলে কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল, সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। জিএসপি সুবিধা নতুনভাবে শুরু হলে বাংলাদেশকে তা দিতে চায় যুক্তরাষ্ট্র, এমন কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। বৈঠক শেষে মন্ত্রী জানান, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে যে অস্বস্তি ছিল তা এখন নেই। জয় যাদবের রিপোর্ট। 3 দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন বুধবার সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। প্রায় ঘণ্টাখানেকের বৈঠকে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা সহ নানা বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে ডোনাল্ড লু এক হয়ে কাজ করার কথা জানান। We're excited about the cooperation we're doing in the space of climate change. We're doing much more in the future. পরে সংবাদ ব্রিফিংয়ে পরিবেশ মন্ত্রী বলেন, অতীত নয় ভবিষ্যতের দিকে তাকিয়ে দুদেশের সহযোগিতা আরও সুদৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র।
নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, বাট সেটা তো আর আমাদের মধ্যে ছিল না। আমরা আমাদের নির্বাচন করেছি, সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, তাদের একটা বক্তব্য ছিল, আমি যেভাবে দেখি। এখন তো ওই পর্বটা তো আর নাই। এখন আবার ইলেকশন হবে হয়তো 4-4.5 বছর পরে, বা যখন এই সরকার ডিসাইড করবে। তা এখন আসলে তো ইলেকশনের ইয়াটা মানে রেলিভেন্ট না এই সময় আলোচনা। আর যেটা আমি প্রথমেই বলেছি, আমরা সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরও সুদৃঢ় করব, সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা। মন্ত্রী বলেন, জলবায়ু তহবিল থেকে সহায়তার ব্যাপারে জানানো হয়েছে লোকে। পাশাপাশি নাসার প্রযুক্তিগত সহায়তা পাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। নাসার বেশ কিছু স্যাটেলাইট আছে, বর্তমানে এগুলো কয়েকটা দেশের তারা মানে নানান ধরনের তথ্য দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। আগামীতে হয়তো তারা দক্ষিণ এশিয়াতেও সেই স্যাটেলাইটের তথ্যগুলো আমরা পেতে পারি। তো সেটা যখন হবে পর্যায়ক্রমে, সেখানে বাংলাদেশের বিষয়টাও তারা বিবেচনা করবে, এবং এটা হয়তো আমরা খুব কম মূল্যে বা হয়তো বিনামূল্যেও পেতে পারি। তো সেটার যে লাভটা আমাদের হবে, যে আমরা যদি বনের কথা বলি, কোন জায়গায় বন উজাড় হচ্ছে, বা মানে আমরা যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কথা বলি, এটা আসলে কতটুকু বাড়ছে, এবং স্যাটেলাইটের মাধ্যমে এই তথ্যগুলো আমরা রিয়েল টাইম পাবো। পৃথিবীর 10টি প্লাস্টিক দূষণযুক্ত নদীর মধ্যে রয়েছে বাংলাদেশের পদ্মা ও যমুনা। দূষণ রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ, জানান সাবের হোসেন চৌধুরী। এই দূষণটা কিন্তু শুধু বাংলাদেশের দূষণ না, আপনার পার্শ্ববর্তী দেশগুলোর দূষণও বাংলাদেশের নদী হয়ে বে অফ বেঙ্গলে যাচ্ছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। পশ্চিমা বিশ্ব এখনো খুশি না, তারা সবার সাথে সম্পর্ক রাখে ও অবাধ নির্বাচনের পক্ষে আছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, পশ্চিমারা সামরিক শাসকদের সাথেও সম্পর্ক রাখে, তবে তারা দেশের জনগণের চাওয়া পাওয়ার পক্ষে। বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা অপকৌশল করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে একদলীয় শাসন চলছে, কিন্তু জনগণ চায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আমরা যেটা দেখেছি আপনার, সেটা হচ্ছে যে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখন অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার, এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না, তার অনেক বেশি তারা এই রিপোর্টগুলোতে বলেছেন, এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না, এই বাংলাদেশের বর্তমান অবস্থার পরিস্থিতি তারা এতটুকু খুশি না। তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্কটাকে অব্যাহত রাখতে হয় সবাইকে, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন ডেভেলপমেন্টের কাছ থেকে, এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। আজকে বাংলাদেশের যে অবস্থাটা, সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, তা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না, এর কথা আমাদের ধ্যান রাখতে হবে। মিশরীয় উড়োজাহাজ লিজ নিয়ে রাষ্ট্রের 1164 কোটি টাকার ক্ষতির মামলায় বিমানের সাবেক এমডি কেভিন জন স্টিল সহ 16 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগপত্রে নতুন আসামি করা হয়েছে 7 জনকে। চূড়ান্ত তদন্তে বাদ পড়েছেন এজাহারভুক্ত 14 আসামি। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। 2014 সালে মিশর থেকে 2টি উড়োজাহাজ লিজ নিয়েছিল বিমান বাংলাদেশ। 5 বছরের জন্য লিজ নেওয়া হলেও 11 মাসের মাথায় 2টি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সেই নষ্ট ইঞ্জিন সচল করতে আনা হয় আরও 4টি ইঞ্জিন। পরের ধাপের 4টি ইঞ্জিনও ব্যবহার করা যায়নি। অত্যন্ত উচ্চ মূল্যে ভাড়া নেওয়া সেই উড়োজাহাজ থেকে লাভের বদলে শত শত কোটি টাকা লোকসান দেখায় বিমান। মিশরীয় উড়োজাহাজ লিজ নিয়ে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের 1164 কোটি টাকার ক্ষতির অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2023 সালের ফেব্রুয়ারিতে 23 জনকে আসামি করে মামলা করে সংস্থাটি। মিশরীয় বিমান ক্রয় সংক্রান্ত একটি দুর্নীতির মামলায় দীর্ঘদিন অনুসন্ধান হয়। অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন তথ্যপত্রের ভিত্তিতে এজাহার দাখিল করে। দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আনোয়ারুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে 16 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক বিদেশি নাগরিক কেভিন জন স্টিল সহ বিমানের 13 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিরা হলেন বিমানের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক আব্দুর রহমান ফারুকি, ডিজিএম কামাল উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী RM কায়সার জামান,
ক্যাপ্টেন নজরুল ইসলাম শামীম, ফ্লাইট অপারেশন অধিদপ্তরের উপমহাব্যবস্থাপক জিয়া আহমেদ, কর্পোরেট প্ল্যানিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আজাদ রহমান। এছাড়া সিভিল এভিয়েশনের 3 কর্মকর্তাও রয়েছেন আসামির তালিকায়। আদালতে দুর্নীতি দমন কমিশন 16 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন এবং যাদের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি, সম্ভবত 14 জন, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজকে দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। এখন পরবর্তী ধার্য তারিখ এটা আদালত সেটা দেখে তার সিদ্ধান্ত জানাবে। মামলার এজাহার এবং অভিযোগপত্রে কোথাও আসেনি বিমানের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের নাম। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। নারীদের ভুক্তভোগী না ভেবে উন্নয়নের চালিকা শক্তি হিসেবে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে আইসিপিডি আন্তর্জাতিক সম্মেলনে নারী উন্নয়ন ও দেশ বাল্য বিবাহ মুক্ত করতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানে নারী ও শিশুরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। আইসিপিডির 30তম বার্ষিকী উপলক্ষে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে ইউএনএফপির সাথে বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান অন্তত 48 দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নেন এই সংলাপে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু করে তার সরকার। কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে সব বন্ধ করে দেয়। তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতি 6,000 নাগরিকের জন্য সারা দেশে 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপন করার কাজ শুরু করি। আমাদের আবারও দুর্ভাগ্য নেমে আসে 2001 থেকে 2008 পর্যন্ত। তখন আমরা সরকারি ছিলাম না। 2001-এ যে সরকার এসেছিল, বিএনপি জামাত জোট, তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়। এর ফলে আমাদের জনসংখ্যা উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় একটা স্থবিরতা নেমে আসে। নারী ও শিশুদের রক্ষায় বিশেষ গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান বলেন, নারীদের ভুক্তভোগী হিসেবে দেখা যাবে না। সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। ফিলিস্তিনে বিপুল সংখ্যক নারী ও শিশু স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত উল্লেখ করে জাতিসংঘকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সরকারের বিপুল বিনিয়োগের কথা জানান প্রধানমন্ত্রী। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। আবারও চোখ রাগাচ্ছে ডেঙ্গু, 24 ঘন্টায় 3 জনের মৃত্যু, আক্রান্ত 21 জন। এডিস নিধনে অভিযান জোরদারের আশ্বাস মেয়র তাপসের। টি-20 বিশ্বকাপে বড় কোনো প্রত্যাশা নয়, পরিকল্পনা অনুযায়ী খেলে ম্যাচ বাই ম্যাচ এগোনোর লক্ষ্য নাজমুল হোসেন শান্তের। প্রস্তুতি নিয়ে আক্ষেপও আছে অধিনায়কের, তবে হেড কোচ চান্ডিকা হাতুরে সিংহের দাবি প্রস্তুতি হয়েছে 100%। রাতে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে বিশ্বকাপ দল প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে কথা বলেন অধিনায়ক ও কোচ। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বিশ্বকাপে যাওয়ার আগে অফিসিয়াল ফটো সেশনে বাংলাদেশ দল। হাস্যোজ্জ্বল মুখগুলোর পিছনে লুকিয়ে আছে কঠিন বাধা পেরোনোর চ্যালেঞ্জ।
প্রস্তুতির জন্য জিম্বাবুয়ে সিরিজে পরিকল্পনা পুরোটা বাস্তবায়ন হয়নি। সিরিজ জিতলেও ব্যাটারদের অফর্ম নিয়ে রয়েছে বিস্তর আক্ষেপ। বিশ্বকাপে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত জানান, যে উইকেটে খেলা হয়েছে তাতে ব্যাটারদের প্রস্তুতি ঠিকঠাক হয়নি। যে সিরিজটা আমরা খেললাম আমার মনে হয় না খুব ভালো উইকেট আমরা খেলেছি ইভেন চিটাগংয়ে, এবং 2-3টা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে। সো হ্যাঁ, অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই বাড়তি একটা সুবিধা এবং আমাদের উচিত রান করা প্রতিদিন। তবে ফরম্যাটটা টি-20 বলেই অধিনায়ক শোনালেন আশার বাণী। আমরা যে গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না। সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো। কারণ টি-20তে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই। তো পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব। অধিনায়কের কণ্ঠে যেখানে হতাশার সুর, সেখানে হাথুরু সিংহের দাবি প্রস্তুতি হয়েছে শতভাগ। যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে গ্রুপ পর্বে উতরানোর চ্যালেঞ্জ কোচের। টি-20 ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা র্যাঙ্কিংয়ে কোথায় আছি সেটাতেও দেখা যায়। এখানে অস্বীকার করার কিছু নেই। আমাদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা, তবে আমাদের ওই দেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা। এর আগে বুধবার সকালে হোম অফ ক্রিকেটে অনুশীলন সেরেছে টিম টাইগার্স। সাকিব আল হাসান ছাড়া বাকিরা ছিলেন অনুশীলনে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। বিশ্বকাপ খেলতে রাত 1:40 যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এ নিয়ে আরো জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত কিফাত। কিফাত, বিশ্বকাপ যাত্রা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নেন্সি। এই মুহূর্তে আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যুক্তরাষ্ট্রের মাটিতে 2 জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। সেই বিশ্বকাপ খেলতে কিন্তু বাংলাদেশ দল আজ বাড়ি জমাচ্ছে মার্কিন মূল্যকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের ক্রিকেটাররা মাত্রই এয়ারপোর্টের ভিতরে ঢুকলেন এয়ারপোর্টের যেসব ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করতে। আর বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার ব্যাপারে যদি বলতে হয়, গত 8টি টি-20 বিশ্বকাপের আসরে বাংলাদেশ দল 38টি ম্যাচ খেলে মাত্র 9টি ম্যাচে জয় পেয়েছে। তো বাংলাদেশ দলের যে পারফরমেন্স টি-20 বিশ্বকাপে সেটা হচ্ছে তার অবস্থা খুবই নাজেহাল। তো বাংলাদেশ দল এই পর্যন্ত একটি বিশ্বকাপেও গ্রুপ পর্বে পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারেনি। তাই এই বছরের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে বাংলাদেশ দলের যে কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে প্রাথমিক যে লক্ষ্য স্থাপন করেছেন তা হচ্ছে প্রাথমিক গ্রুপ পর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা। তো বিশ্বকাপের যে প্রস্তুতি বাংলাদেশের তা যদি আমরা দেখি, চলতি বছরে বাংলাদেশ টানা টি-20 সিরিজ হেরেছে। সবশেষ জিম্বাবুয়ে টি-20 সিরিজে 4-1 ব্যবধানে বাংলাদেশ জয় পেয়েছে। তবে 4-1 ব্যবধানের যে জয়, তার আনন্দকে মলিন করেছে ব্যাটসম্যানদের পারফরমেন্স। বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের উইকেট সম্পর্কে যে বাংলাদেশের ধারণা নেই, তা হয়তো কিছুটা ধারণা নিতে পারবে শান্তর দল। সেখানে টপ অর্ডার ব্যাটার, মিডল অর্ডার ব্যাটার এবং বাকি ব্যাটসম্যান যারা আছে তারা যদি উইকেট সম্পর্কে ধারণা নিয়ে তাদের ছন্দ ফেরাতে পারেন, তাহলে হয়তো বাংলাদেশের যে প্রত্যাশা, গত বিশ্বকাপের আসরগুলোর যে ব্যর্থতা, সেগুলো কাটিয়ে বর্তমান আসন্ন বিশ্বকাপে গ্রুপ পর্বে পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে হয়তো বাংলাদেশ দল উঠতে পারে। এবং বোলারদের সফলতা এবং ব্যাটারদের কম্বিনেশনে যদি বাংলাদেশ জয় পায়, তাহলে হয়তো 3 ম্যাচ যদি জিততে পারে তাহলে গ্রুপ পর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ডের খেলা সম্ভব হবে। এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নেন্সি। কিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত কিফাত। সারা দেশে নো হেলমেট নো ফুয়েল সিদ্ধান্ত নিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সড়কের শৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। সভায় ঢাকায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। টানা চতুর্থ মেয়াদে সরকার রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে নানা মেগা প্রকল্প হলেও কোনোভাবে সড়কে শৃঙ্খলা আনতে পারেনি সরকার। দিন দিন বেড়েই চলেছে সড়কের দুর্ঘটনা। অন্যান্য সেক্টর সফল হলেও সড়কে অনেকটাই ব্যর্থ সড়ক পরিবহন মন্ত্রণালয়।
এমন বাস্তবতায় সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বনানীতে বিআরটি ভবনের সড়ক মন্ত্রী সহ অংশ নেন ঢাকা 2 সিটি মেয়র সহ পরিবহন মালিক সমিতির নেতারা। সড়কে শৃঙ্খলা আনতে বিভিন্ন সুপারিশ করেন 2 মেয়র সহ পরিবহন মালিকেরা। প্রয়োজনে লক্ষ্যচক্র যানবাহন ডাম্পিং এর সুপারিশও করেন তারা। যে সকল গাড়ি মেয়াদ উত্তীর্ণ সেগুলো ডাম্পিং করে কোনো লাভ নেই, স্ক্র্যাপ করে ফেলেন। আপনার যদি মালিকরা স্ক্র্যাপ না করে আপনি একটা মেশিন দিয়ে অন্তত সেটা চাপ দিয়ে ইয়ে করে দেন। এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত বাহনগুলো, এবং আপনি দেখে মানে গা শিউরে ওঠে। তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ না। সারা দেশে কোথাও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না উল্লেখ করে সড়ক পরিবহন সেতু মন্ত্রী সড়কে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দেন। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এইসবের রেজাল্ট আমরা তো পাবো না। মফস্বল এটা চালু করেন, ডিসি সাহেবদের বলেন, এসপি সাহেবদের বলেন যে ওইসব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে। নো ফুল, এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম। খালি ঢাকা শহর করলে তো হবে না, পুরো বাংলাদেশ করতে হবে। নো হেলমেট নো ফুয়েল। আজ থেকেই ঢাকা শহরে কোনো ব্যাটারি চালিত রিক্সা চলবে না বলে সিদ্ধান্ত দেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী। একই সাথে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বাদে সাইরেন বাজানো নিষিদ্ধ ঘোষণা করেন তিনি। এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এই হুটার বাজানোটা আমার মনে হয় বন্ধ করার সিদ্ধান্ত আমরা নিতে চাই। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস তো তাই, জরুরি সেবা ছাড়া হুটার বাজানো একেবারেই নিষেধ। 1983 সালের আইনে 42 বার সভা হলেও 2017 সালের আইনের পর এটি হলো এই কমিটির প্রথম সভা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 21 জন আর প্রাণ গেছে 3 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় আক্রান্ত 21 জনের মধ্যে ঢাকার অধিবাসী 11 জন আর মারা যাওয়া 3 জনই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। চলতি বছর 15 মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2645 জন আর এ সময়ে মারা গেছে 32 জন। গেল 4 বছর ব্যবধানে 42,000 ডেঙ্গু রোগী কমেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার মালিবাগ মোড়ে গণশৌচাগার উদ্বোধন শেষে কথা বলেন তিনি। মেয়র বলেন, এবার মৌসুম আসার আগেই ডেঙ্গুর পূর্বাভাস থাকায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে আগাম অভিযান চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের তথ্য আলাদা করে দেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারি আধা সরকারি যেই সকল স্থাপনা আবাসন রয়েছে আমরা একটি চিরুনি অভিযান করে প্রাথমিক পর্যায়ে সেগুলো একবার আমরা পরিষ্কার এবং সকল লার্ভা যদি পাওয়া যায় সেগুলো আমরা নিধন করব। 2019 সালের থেকে আমরা 42,000-এর মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি, ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি, ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে আমরা রাখতে পেরেছি।